হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে বর্তমান সময়ে এই উইকেন্ডের মধ্যে কোন কোন নিউজগুলো ভীষণভাবে ইম্প্যাক্ট পড়লো এবং এই পুরো সপ্তাহ জুড়ে মার্কেট কোন ডিরেকশনে যেতে পারে সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাশন করব। এবং তার সাথে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই উইকেন্ডের মধ্যে যে সমস্যাগুলো তৈরি হলো বা নতুন যে সমস্ত নিউজগুলো এলো যেটা আগামীকালের মার্কেটটাকে ড্রাইভ করবে, এবং পুরো উইক জুড়ে বেশ ভালো ভালো কিছু নিউজ রয়েছে যেগুলোতে আপনার অ্যাক্ট করা উচিত। তো সেই বিষয়গুলো প্রত্যেকটা নিয়ে আজকের ডেটে ডিসকাস করব। তো শুরু করা যাক। প্রথমেই আমরা দেখে নিই যে গ্লোবাল মার্কেট। আমরা ফ্রাইডে যে গ্লোবাল মার্কেট দেখেছিলাম সেটা মোটামুটিভাবে প্রত্যেকটা কান্ট্রিরই মোরলেস রেডে ক্লোজ হয়েছে। এর মধ্যে ইন্ডিয়ার যে মার্কেট ছিল সেই মার্কেটটা বেশ ভালো পরিমাণে একটা ফল হয়েছে। নিফটির যে ওপেন ইন্টারেস্ট আমরা দেখেছিলাম সেখানে 23,000-এর কাছে একটা লম্বা বড় স্ট্রং সাপোর্ট তৈরি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে অলমোস্ট 70 লাখের কাছাকাছি যে পুট রাইটিং, সেই পুট রাইটিং আমরা এখানে দেখতে পাচ্ছি। সো 23,000 এই জায়গাতে একটা স্ট্রং সাপোর্ট হবে বলে অ্যাটলিস্ট আমার মনে হয়, যতক্ষণ না এইখানে এই পজিশনটা ভালোভাবে কমছে বা কল রাইটিং হিউজ লেভেলের বাড়ছে। তো আগামীকাল সকালের জন্য এই লেভেলটাকে দেখাটা খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় রেঞ্জটা ইনট্যাক্ট থাকবে, এই দিকটা ব্রেক করা সচরাচর উচিত নয়। বাট স্টিল কাল সকালবেলায় উঠে ক্রুড প্রাইস দেখে আমাদের পুরো জিনিসটা ডিসিশনস নিতে হবে। তার সাথে এখানে ওপেন ইন্টারেস্টেড কি চেঞ্জ হচ্ছে। এরপরে যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে, আমার কাছে একটা কোয়েশ্চেন বারবার আসছে এবং অনেকেই বলছেন যে যারা যুদ্ধ করছে তাদের মার্কেট অ্যাকচুয়ালি ফল করছে না, ইন্ডিয়ার মার্কেট কেন ফল করছে? অর্থাৎ আমেরিকা যে যুদ্ধ করছে, আমেরিকান মার্কেট কিন্তু অতটা পরিমাণ ফল করছে না যতটা ইন্ডিয়ান মার্কেট করছে। এর বিহাইন্ডে ম্যাক্রো ইকোনমিক ডেটা থেকে যে সমস্ত বিষয়গুলো দেখা যায় বা আমরা যদি ইন্টার মার্কেট রিলেশনশিপ দেখি, সেই জায়গাটা থেকে আমি একটা ডিসকাশন করার চেষ্টা করব। তো প্রথম কথা হচ্ছে, আমরা যদি ইউএস এবং ইন্ডিয়ান মার্কেটের মধ্যে একটা কম্প্যারিজন করি, সেখানে যেটা দেখতে পাচ্ছি ইউএস হচ্ছে ওয়ার্ল্ডের লার্জেস্ট একটা অয়েল প্রডিউসার। উল্টো দিকে ইন্ডিয়া হচ্ছে 85% ক্রুড অয়েল আমরা ইম্পোর্ট করি। তো এইখানেই সবথেকে বড় যে পার্থক্য, সেই পার্থক্যটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। যেহেতু এখানে ক্রুড এবং এনার্জি প্রাইসেসের একটা ডিসরাপশন, সেই কারণে ইউএসএতে বিষয়টা অত গভীরভাবে ইম্প্যাক্ট ফেলেনি, কিন্তু ইন্ডিয়ার মতো ইমার্জিং মার্কেটে সেটা ভালো রকম একটা ইম্প্যাক্ট পড়েছে। সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে, ইউএসএর যদি আমরা ইন্ডেক্সের কম্পোনেন্ট দেখি বা কম্পোজিশন দেখি, তাহলে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এর যে হেভি ওয়েট টেকনোলজি, এআই, সফটওয়্যার, ক্লাউড কোম্পানি অর্থাৎ ফ্যাং, এই সমস্ত কোম্পানিগুলো অ্যাকচুয়ালি ইউএসএ ইন্ডেক্সের একটা পার্ট। হোয়ারাস আমরা যদি ইন্ডিয়ার ইন্ডেক্স দেখি, তাহলে মেজর যে সমস্ত সেক্টরগুলো রয়েছে সেটা হচ্ছে ব্যাংকস, অটো, এফএমসিজি এবং এনার্জি। যারা ইম্পোর্টার অর্থাৎ রিলায়েন্স থেকে শুরু করে যতজন এনার্জি ইম্পোর্টার তারা ইন্ডিয়ার ইন্ডেক্সে রয়েছে। যেহেতু এনার্জির মধ্যে ডিসরাপশন আসছে এবং তার সাথে সাথে আমরা যেহেতু ইম্পোর্ট ড্রিভেন কান্ট্রি, সেজন্য আমাদের মার্কেটটা ড্র্যাগ হওয়াটা অনেকটা পরিমাণ বাড়ছে। থার্ডলি আমরা যদি দেখি, ইউএসএ হচ্ছে একটা ডেভেলপড মার্কেট এবং ইন্ডিয়া হচ্ছে ইমার্জিং মার্কেট। জেনারেলি গ্লোবাল যে আনসার্টেনটি, সেই আনসার্টেনটির টাইমে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এই যে মানি, সেই মানিটা অর্থাৎ যে টাকা যেটা বিদেশি বিনিয়োগ আসে, সেটা অ্যাকচুয়ালি ইমার্জিং মার্কেট থেকে মুভ করে ডেভেলপড মার্কেটের দিকে ধীরে ধীরে মুভমেন্ট করে। প্রত্যেকবার যখন গ্লোবাল ক্রাইসিস আসে বা গ্লোবালি এই টাইপের সিনারিওস হয়, তখন কিন্তু এই রকম টাইপেরই স্ট্রাকচার বা টেন্ডেন্সি আমরা দেখতে পাই। এছাড়া এই যে ইনসিডেন্টটা, এটা ডলারের স্ট্রেংথের মধ্যে একটা ক্রাইসিস যেহেতু দেখাচ্ছে, তার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ইমার্জিং মার্কেটেও কারেন্সি কিন্তু ফল করছে। সেই কারণে এফআইআই তারা আমাদের মার্কেট থেকে বেশ ভালো পরিমাণের টাকা কিন্তু উইথড্র করছে। আর যেটা ইম্পর্টেন্ট, যেহেতু এটা একটা লার্জ ইকোনমি, এটাকে কনসিডার করা হয় একটা সেফার ইকোনমি ক্রাইসিসের টাইমে, এবং ইমার্জিং মার্কেটকে সবসময় কনসিডার করা হয় একটা রিস্কিয়ার এনভায়রনমেন্ট। তো যে কারণে এফআইআইয়ের মধ্যে আপনি এই ক্রাইসিসটার টাইমে যদি এফআইআই সেলিং দেখেন, এটা একটা হিউজ লেভেলের এফআইআই সেলিং দেখতে পাবেন। এবং এফআইআই আর বাউন্ড টু ডু দ্যাট যখন আমরা দেখতে পাই কারেন্সির মধ্যে এরকমভাবে ফ্ল্যাকচুয়েশনস আসে বা কারেন্সি যখন এইভাবে ডিভ্যালু করে,
তখন এফআইআই ক্যাপিটাল কিন্তু এখান থেকে উইথড্র করে। এই টেন্ডেন্সিগুলো থাকার জন্য এই ক্রাইসিসে যে যুদ্ধ করছে অর্থাৎ ইউএসএ, তার মার্কেট অতটা পরিমাণ ফল করেনি, কিন্তু ইন্ডিয়ান মার্কেট করেছে। যাই হোক, এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আগামী সপ্তাহের জন্য অর্থাৎ আগামী কাল থেকে যে 5 দিন রয়েছে পুরো ট্রেডিং ডেজ, এই 5 দিন ট্রেডিং ডেজের মধ্যে কোন কোন ইম্পর্টেন্ট নিউজগুলো ইম্প্যাক্ট ফেলতে চলেছে। তো প্রথমেই আসি ইকোনমিক ডেটা এই উইকে যেগুলো রিলিজ হচ্ছে সেগুলোর দিকে। তো আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি WPI ফুড ইনফ্লেশন, ফুয়েল ইনফ্লেশন এবং ইনফ্লেশন রিলেটেড যত ডেটা আছে, ম্যানুফ্যাকচারিং ডেটা, আনএমপ্লয়মেন্ট ডেটা, এক্সপোর্ট ডেটা এবং ইম্পোর্টেড ডেটা, এই সমস্ত ডেটাগুলো আগামীকাল সকালের অর্থাৎ দুপুর 12টা নাগাদ আমাদের এখানে টাইমে এগুলো রিলিজ করবে। সুতরাং সেকেন্ড হাফের দিকে এই ডেটার উপর ভিত্তি করে একটা ডাইরেকশনাল মুভ হওয়ার চান্সেস অনেক বেশি। তার আগে ওপেন ইন্টারেস্টের মধ্যে চেঞ্জ আসবে। তো আগামীকাল সকালের মার্কেটটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে ইন্ডিয়ান মার্কেট পার্সপেক্টিভ থেকে, স্পেশালি সেকেন্ড হাফে। নেক্সট যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে এছাড়া গ্লোবাল মার্কেটের রেসপেক্টে ওয়েডনেসডে ইউএসএতে ফেডের ইন্টারেস্ট রেটের যে ডিসকাশন সেটা আছে। টিউসডে জাপানের ব্যাংক অফ জাপানের ইন্টারেস্ট রেটের ডিসকাশন আছে এবং ফ্রাইডে আমাদের ইন্ডিয়ার লোন গ্রোথ এবং ডিপোজিট গ্রোথ ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে কি হয়েছে সেটা সম্পর্কে ডেটাগুলো রিলিজ করবে। তো এই উইকের দিকে যদি তাকাই, এই সমস্ত ইকোনমিক ডেটাগুলোর ওপর ভিত্তি করে মার্কেটের স্ট্রাকচারটা সম্পূর্ণভাবে তৈরি হবে। এছাড়া যুদ্ধ তো রয়েইছে, সে বিষয়ে আমি ধীরে ধীরে আসছি গ্লোবাল নিউজের দিক থেকে। প্রথম কথা হচ্ছে গ্লোবাল নিউজের কথা যদি আমরা দেখি, তাহলে ইরানের যিনি ফরেন মিনিস্টার রয়েছেন আব্বাস আরাগচি, তিনি যে কথাটা বলছেন, স্ট্রেট অফ হরমুজকে তিনি ওপেন করে দিয়েছেন। ইউএস এবং ইসরায়েল ছাড়া বাকি সমস্ত কান্ট্রির জন্য তিনি স্ট্রেট অফ হরমুজকে সেফ প্যাসেজ দিচ্ছেন, যাতে করে লোকে অয়েল নিয়ে যেতে পারে, অর্থাৎ অন্য যে সমস্ত কান্ট্রি রয়েছে। এই নিউজটার যদি ইম্প্যাক্ট আমরা কাল সকালে দেখতে পাই, এশিয়ান সেশনে ক্রুড অয়েলকে ভালো পরিমাণ ড্র্যাগ হতে দেখব। যদি আমরা আমাদের মার্কেট স্টার্টিংয়ের আগে ক্রুডকে এতটা বড় পরিমাণ ড্র্যাগ হতে দেখি এই নিউজটার ইম্প্যাক্টে, তাহলে আগামীকাল কিন্তু আমাদের একটা গ্যাপ আপ ওপেনিংয়ের ভালো পসিবিলিটি তৈরি হচ্ছে। ডিপেন্ড করছে এশিয়ান মার্কেট কোন জায়গায় ওপেন হচ্ছে এবং মর্নিং সেশনে ক্রুড অয়েল প্রাইস কোন জায়গায় রয়েছে ইন্টারন্যাশনাল মার্কেটে, যখন ফিলিপিন্স এবং তার সাথে জাপান, চায়না এই সমস্ত মার্কেটগুলো যখন ওপেন হবে সেই সময়ের, অর্থাৎ 8:30 নাগাদ, সকাল 8:30 নাগাদ ক্রুড প্রাইস বা 9টা নাগাদ ক্রুড প্রাইস দেখলেই আপনি প্রি ওপেন মোটামুটিভাবে বুঝে যাবেন। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট, ইরানের ফরেন মিনিস্টার যিনি রয়েছেন তিনি যে ক্লেমটা করেছেন সেটা হচ্ছে লুকাস নামের যে ড্রোন আছে সেই ড্রোনটা ইউনাইটেড এমিরেটস আরব অর্থাৎ আরব কান্ট্রিজের ওপর ইউএসএই ফেলছে, যাতে করে ইরানকে ব্লেম করা যায়। তো এই মুহূর্তে একটা ব্লেম গেম অলরেডি চালু হয়েছে। নেক্সট, ইউএসএর যে মিলিটারি রয়েছে তারা খার্গ আইল্যান্ডের ওপর বড় রকমের একটা অ্যাট্যাক করেছে এবং খার্গ আইল্যান্ড হচ্ছে এই যে ইরানের সবথেকে ইম্পর্ট্যান্ট একটা আইল্যান্ড, যে আইল্যান্ডটার মধ্যে ওদের যে বড় বড় অয়েল ট্যাঙ্কার বা অয়েল রিফাইনারিজ রয়েছে সেগুলো রয়েছে, কিন্তু তার ওপর অ্যাটাক করা হয়নি। যে অ্যাটাকটা করা হয়েছে সেটা হচ্ছে তার যে রানওয়ে সেখানে। এটা করে ইউএসএ একটা নেগোসিয়েশনের জায়গা তৈরি করছে এবং তার সাথে একটা ভয়ের বাতাবরণ ইরানের উপর চাপানোর চেষ্টা করছে যে আমি চাইলে ওই ট্যাঙ্কারে কিন্তু মিসাইল মারতে পারতাম, আমি ইন্টেনশনালি মারছি না, সুতরাং তুমি সেই জায়গায় সাবধান হও। তো ইউএস এরকম টাইপের একটা মেসেজ দেওয়ার একটা চেষ্টা করছে, যেটা পরবর্তীকালে নেগোসিয়েশনের জন্য সেটা অনেক বেশি স্ট্রং হয়। উল্টো দিক থেকে দেখতে গেলে ইরান এই মুহূর্তে কিছুটা হলেও নেগোসিয়েশনে বসতে রাজি আছে। তার সব থেকে বড় ইন্ডিকেশন এই নিউজটার জন্য, যাতে করে তারা নেগোসিয়েশনে যায়, কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে নেগোসিয়েশন করতে ইন্টারেস্টেড নন। তো আজকে রাত্রে যদি যুদ্ধ পরিস্থিতি আবার এসকালেট করে এবং এই বিষয়টাতে যদি কোনো রকম ইম্প্যাক্ট আসে, তাহলে কিন্তু আগামীকাল সকালে মার্কেট ডিফারেন্টভাবে রিয়্যাক্ট করবে। আদারওয়াইজ মার্কেটের মধ্যে যে রিয়াকশনটা আমরা দেখতে পাবো সেটা সম্পূর্ণভাবে ক্রুড অয়েল ড্রিভেন এবং ক্রুড অয়েল প্রাইস কোন জায়গায় যাচ্ছে সেটার দিকে নজর রাখতে হবে। এছাড়া আরেকটা যে ইম্পর্টেন্ট নিউজ উঠে আসছে সেটা হচ্ছে
ইউএস এবং চায়নার মধ্যে যে ট্রেড টক্স সেটা রিসেন্টলি শুরু হয়েছে প্যারিসে, এবং ইউএসএ যিনি সেক্রেটারি রয়েছে কস বেসনেট, যিনি অ্যাকচুয়ালি ট্রেড রিলেটেড সমস্ত বিষয়টাই দেখছেন, তো কস বেসনেটের উপস্থিতিতে এই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে আবার ফের রিজিউম হয়েছে ইউএস এবং চায়নার মধ্যে ট্রেড টক্স। তো দেখা যাক এই সমস্ত বিষয়গুলো, অর্থাৎ সামনের সপ্তাহটা বেশ ভালো ইম্প্যাক্টফুল এবং ইভেন্টফুল একটা উইক হতে চলেছে। যেহেতু শার্প একটা ডিক্লাইন হয়েছে, এই জায়গায় যুদ্ধের যদি এইরকম একটা পজিটিভ নিউজ আসে তাহলে মার্কেটের মধ্যে আমরা অ্যাটলিস্ট একটা রেঞ্জ বাউন্ড জায়গা দেখার বড় প্রবাবিলিটি রয়েছে। তার সাথে ইকোনমিক যে সমস্ত ডেটাগুলো আসছে এই ডেটাগুলোর দিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, রাইট? আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।